আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, কবিতার ভাষা যে কতটা কঠিন, এর কারণে কি হলো যে কবিতা লিখে এ পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছেন, ওভাবে অন্য কোনো সাহিত্যের মাধ্যমে রাতারাতি বিখ্যাত হতে পারেননি। কেবলমাত্র ২ লাইন কবিতা লেখে, কেবলমাত্র ৪ লাইন কবিতা লেখে এই পৃথিবীতে অমর হয়ে আছেন এরকম অনেক লোক আছেন। তো আমাদের এই বাংলাদেশেও কবিতা লিখে বহু মানুষ জেল খেটেছেন। ৫২ ভাষা আন্দোলনের প্রাক্কালে সেই বিখ্যাত কবিতা, এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি। এই একটা কবিতা লিখেই কবিকে জেলে যেতে হয়েছিল এবং এই একটা কবিতার কারণেই ভাষা আন্দোলন এমনভাবে বাঙালির হৃদয়ে দানা বেঁধেছিল যে পাকিস্তানি শাসক গোষ্ঠী সেটি আর সামাল দিতে পারেননি। বঙ্গবন্ধুর জমানাতে ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো, ব্যাস এই একটা কবিতাই তছনছ করে দিল। এরশাদের জমানাতে অনেক কবিতা রচিত হয়েছে, তার মধ্যে পিঁপড়ে গো ধরেছে উড়বেই, রফিকুল্লাহ সাহেবের সেই বিখ্যাত কবিতা। বনের দাতাল শুয়োর রাজার শোনে বসবেই, এই যে কবিতা, তাকে জেলে যেতে হয়েছে। তো তাকে যখন জেলে নেওয়া হলো বা হচ্ছিল, তখন তিনি খুব অনুনয় বিনয় করে বলছিলেন যে আমি খুব সাধারণ মানুষ, একটা কবিতা লিখেছি, আমাকে গ্রেপ্তার করো না, আমি গ্রেপ্তার করলে বিখ্যাত হয়ে যাব, আর এই যে কবিতাটা অমর হয়ে যাবে, অমর হয়ে যাবে, এবং হয়েছেও তাই। পিঁপড়ে গো ধরেছে উড়বেই, সে বিখ্যাত কবিতা। এখন আমাদের এই সমাজে সেই কবিতার ভাষাই এখন অনেক কিছু হয়। যেমন এই সরকার গো ধরেছে, পরাজিত হবেই। এখন এখানে কবিতার ভাষা কত চমৎকার দেখেন। আমি সাধারণত লেখালেখি যতটুকু করি, কবিতা আমি খুব ভয় পাই। কবিতা লেখার চেষ্টা করেছি, ২-৪ লাইন লিখেছি, কিন্তু ওভাবে প্রকাশ করিনি। তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ঠিক তার চেয়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল। তিনি কবিতা খুব পছন্দ করতেন, ভীষণ রকম পছন্দ করতেন। আর তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান এফ রহমান। তো সালমানও কবিতা পছন্দ করতেন। তো যারা কবিতা পছন্দ করেন তাদেরকে আঘাত করার জন্য কবিতার চেয়ে কোনো শক্তিশালী অস্ত্র নেই। তো যাই হোক, আমি একটা লেখা লিখলাম, একটা কবিতা লেখার চেষ্টা করলাম সালমানকে নিয়ে। ২ লাইনের একটা কবিতা। হে শ্বেত শুভ্র বেশধারী, দাড়ি মোছার কেশধারী, এখন তোমার কি হবে। এটা একটা ফেসবুক স্ট্যাটাস ছিল এবং এটা ২০১২ সনে এত বেশি ভাইরাল হয়ে পড়লো, তখন অনেকগুলো পত্রিকা বলল যে এটা নিয়ে একটা লেখা লিখেন। তো আমি ওটার উপর একটা লেখা লিখলাম, শিরোনাম হে শ্বেত শুভ্র বেশধারী, দাড়ি মোছার কেশধারী, এখন তোমার কি হবে। এটি নিয়ে একটা গদ্য লিখলাম বাংলাদেশ প্রতিদিন, এবং ওই সময়টাতে ব্যাপক আকারে সব পত্রিকায় ছাপা হলো। এবং সালমান এফ রহমান সাহেবকে আমি অনেক সমালোচনা করেছি, অনেক গালাগাল দিয়েছি, তারপরে অপমানও করেছি প্রকাশ্যে, যাকে বলা হয় গণভবনে বসে করেছি, বাইরে করেছি, সামনাসামনি করেছি, লিখে করেছি, কিন্তু উনি রিয়্যাক্ট করেননি। কিন্তু আমার এই কবিতার কারণে তিনি রিয়্যাক্ট করেছেন, ভীষণ রকম রিয়্যাক্ট করেছেন। এবং সেই রিয়্যাক্টের এবং কারণে কি হলো, তার সঙ্গে আমার যে একটা দ্বন্দ্ব সংঘাত শুরু হলো। ওই সময়টাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি যদি নিউট্রাল থাকতেন তাহলে একটা রকম ব্যাপার হতো, কিন্তু নিউট্রাল না থেকে তিনি কি করলেন, সালমান এফ রহমান সাহেবের পক্ষ অবলম্বন করলেন, ফলে আমি একা হয়ে গেলাম। এখন আমার দুটো অপশন ছিল, সালমান সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করা, শেখ হাসিনার কাছে গিয়ে আশ্রয় নেওয়া। সেটা না করে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, এত কিছু তো করলাম, একটু কবিতা লিখে জেল খেটে আসি। ৪৯ দিন জেল থেকে বের হয়ে আসার পর আমি বললাম যে ঠিক আছে, আর অনেক কিছু লিখবো, কবিতা আর লিখবো না। তো ঠিক সেই আগের কবিতার যে ভাষা, পিঁপড়ে গো ধরেছে উড়বেই, তো তদ্রূপ এই যে সরকার, বর্তমান সরকার, তারা গো ধরেছে, পরাজিত হবেই। তো গো ধরাটা কি? গো ধরাটা হলো জিদ করা, শক্তি দেখানো, এবং তার যতটুকু শক্তি আছে সেই শক্তিটি এমনভাবে সে প্রয়োগ করে, সেই প্রয়োগ করে যেখানে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু কোনো অবস্থাতেই তাকে সেই জায়গা থেকে ফেরত আনতে পারবেন না। যেমন গো ধরে কিসে? পিঁপড়া। আপনি যখন কোনো একটা পিঁপড়ার, যে অনেকগুলো পিঁপড়ার জাতি উপজাতি আছে, তারা যখন আপনাকে কামড় দেবে, গো ধরে কামড় দেবে, আপনি কোনো অবস্থাতেই পিঁপড়ার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনি তাকে পিষে মেরে ফেলবেন, ও কামড় দেওয়া বন্ধ করবে না। আপনি তাকে টান দেবেন, তার মানে মাথা ছিঁড়ে যাবে, পেট বের হয়ে যাবে আলাদা, কিন্তু কোনো অবস্থাতেই যে আপনারকে যে কামড় বসিয়ে দিয়েছে, এই কামড় থেকে সে কোনো অবস্থাতেই তাকে ছাড়াতে পারবেন না। তো এই ধরনের যখন জিদ হয় কোনো প্রাণীর, যে আমি মরে যাব, আমার মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমি ফিরব না, এটিকে বলা হয় গো ধরা। পিঁপড়ে গো ধরেছে, উড়বেই। তো যা হোক, তো এখন এই যে বর্তমান সরকার, তারা গো ধরেছে, তারা ব্যর্থ হবেই। এখন এই কথাটা একটা আমার কথা নয়, আরেকজন ইউটিউবার, তার যথেষ্ট ফলোয়ার রয়েছে, তো তিনি তার একটি ভিডিওতে এই কথাটা বলেছেন। আমার কাছে জিনিসটা পছন্দ হলো, মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমিও কথা বলি। এর কারণ হলো, এই সরকার যদি বিজয়ী হতে চেতেন বা অমরত্ব পেতে চাইতেন, সফল হতে চাইতেন, তাহলে আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তার রহমতের হাত দ্বারা এই সরকারে যারা এখন আছেন তাদেরকে একটা ঐতিহাসিক সুযোগ করে দিয়েছেন অমরত্ব লাভ করার জন্য, বিখ্যাত হওয়ার জন্য, এবং এই দেশের ইতিহাস, কৃষ্টি এবং কালচারকে একটা নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার জন্য। এর কারণ হলো, যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, তিনি যেভাবে দেশ ছেড়েছেন, এটি আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি। আমরা অনেকে অসহায় অবস্থায় তাকে গালাগাল করেছি খুব গোপনে, তারপরে তার পতন চেয়েছি প্রকাশ্যে নয়, আল্লাহর কাছে, তাও আবার তাহাজ্জুদ পড়ে, যেন কেউ আশেপাশে না শুনে, এবং নিজের স্ত্রীকেও না জানিয়ে অনেক পুরুষ শেখ হাসিনার পতন চেয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে না জানিয়ে শেখ হাসিনার পতন চেয়েছে। তো কাজেই তার সেই যে দাম্ভিকতাপূর্ণ শাসন, দুঃশাসন, 10 বছরের দুঃশাসন, আর বজ্রকঠিন 15 বছরের শাসন, 2009 থেকে একদম 24 পর্যন্ত। তো এই শাসনের জাতাকলে পড়ে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম, আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলাম, নতুন করে চিন্তা করতে ভুলে গিয়েছিলাম, এবং শেখ হাসিনার মৃত্যু ছাড়া আমরা অন্য কোনো কিছু চিন্তা করিনি। এবং আমরা খালি বারবার বলতাম যে উনি কতদিন বাঁচেন, উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তো ওনার বিকল্প নেই, কে ওনাকে ক্ষমতা থেকে সরাবে, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সবাই বলতাম। এবং তার সেই হুমকি ধামকি দেখে, তার হাঁটা চলা দেখে, তিনি মুষ্টিবদ্ধ হাত নিয়ে হাঁটতেন, এইসব দেখে আমরা অবাক হয়ে ভাবতাম যে কেন এর কোনো রোগবালাই হয় না। মধ্যে কয়েকজন বিদেশি ইউটিউবার গুঞ্জন ছড়িয়ে দিলেন যে তার ক্যান্সার হয়েছে। আমরা তো মহা খুশি, আমরা খোঁজখবর নেওয়া শুরু করলাম,
যে তার ক্যান্সার কোন স্টেজে আছে। কয়েকজন বিশেষজ্ঞ বললেন যে একেবারে 3rd স্টেজে, সপ্তাহখানেক বাঁচতে পারে। আমরা মহা খুশি। এরপরে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল। 2024 সনে এসে তিনি আবার জয়লাভ করে ফেললেন এবং জয়লাভের পর তার শরীর স্বাস্থ্য এত ভালো হলো, তিনি যেভাবে হাঁটেন, মুষ্টিবদ্ধ হাঁটেন, ওটা দেখে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যায়। তো এই অবস্থাতে তিনি ক্ষমতাচ্যুত হলেন। এটা আমরা কেউ করিনি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর এই যে এখন যারা ক্ষমতায় আছেন তারাও ঠিক এই তার পতনের জন্য কেউ ওইভাবে সরাসরি আন্দোলন করেনি। মনে, মনে অনেকে হয়তো দোয়া করেছেন যে কেন সে মরে না। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সবার মনে দুঃখ ছিল। তো তারা হতাশার সাগরে ডুবছিলেন। পদ্মা নদীতে যেন তাদেরকে ফেলে দেয়া না হয়। তো এরকম তাদের আতঙ্ক ছিল। কিন্তু তারা শেখ হাসিনা পরাজিত হবেন, সেই শেখ হাসিনার আসনে, সিংহাসনে তারা বসবেন, এটা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেননি। কেউ না, নো ওয়ান। তো যা হোক, আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ মহাকৌশলী এবং আল্লাহ শুধু ঘটিয়ে দেননি, তিনি আবার অনেকগুলো সুযোগও করে দিয়েছেন। সেটা হলো শেখ হাসিনার যে পাওয়ারফুল এলিমেন্টগুলো ছিল, ইন্ডিয়া ছিল, বাংলাদেশে ছিল, সেই পাওয়ারফুল এলিমেন্টগুলোকেও আল্লাহ নির্বিষ করে দিয়েছেন। আর সমস্ত মানুষের হৃদয়, মন, মানসিকতা অলমোস্ট 60 ডেজ, 60 দিনের জন্য এই মানুষের দিকে, অর্থাৎ এই যে এখন যারা আছে তাদের সবার দিকে আল্লাহ মুতাওয়াজ্জো করে দিয়েছিলেন। ফলে এই মানুষ উপদেষ্টাদেরকে মনে করত দেবতুল্য, অলি আল্লাহর মতো। তাদেরকে সবাই ত্রাণকর্তা মনে করত। এবং এখন এখানে যে সকল তরুণ বন্ধুরা উপদেষ্টা হয়েছেন, তাদের দিকে তাকিয়ে মানুষ অবাক বিস্ময়ে ভাবত, তাদের জন্য দোয়া করত। তারপরে অন্যান্য যে সকল সিনিয়র যারা নেতৃবৃন্দ হয়েছেন এখানে, তাদেরকে নিয়ে কেউ কোনো একটু শব্দ করেনি। বরং 2-4 জন কেউ যদি কারো ব্যক্তিগত জীবনে কোনো অন্যায় থাকে, সেগুলো নিয়ে টুকটাক শব্দ করার চেষ্টা করলে 10 জন মানুষ বকাঝকা দিতেন। কিন্তু এই সময়টিতে এসে দেখা গেল যে অনেকের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা সামনে এমনভাবে চলে এসছে এবং সবাই দশমুখে বলার চেষ্টা করছে যে এরা ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। এখন দ্রুত চলে গেলেই আমরা বাঁচি, অথবা এদের পরিবর্তে এই একই ফর্মে নতুন আরেকটা সেট আসুক। সে যেই আসুক না কেন, আরেকটা সেট আসুক। এরকম অনেকে চিন্তা করছেন। আবার যারা হতাশাবাদী তারা বলছেন যে আগের মতোই তো, যেই লাউ সেই কদু। আবার কেউ বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ফিরে আসবে, এই এলো বলে। অন্যদিকে বিএনপি, জামাত তারা যেভাবে প্রথম 60 দিনে এই সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিল, যেভাবে সমস্ত কিছু করেছিল, এখন তারা নিজেদের যাকে বলে অবস্থান সামলানোর জন্য তারা হিমশিম খাচ্ছেন। বিএনপির ইন্টারনাল ক্ল্যাশ, তারপরে নেতাকর্মীদের দুর্বৃত্তপনা, অনেকের দুর্বৃত্তপনা, অনেকের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ। অন্যদিকে দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব এখন দেশের বাইরে আছেন। তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি এখন পর্যন্ত হচ্ছে না। আর হলেও তিনি এরকম একটা অবস্থার মধ্যে, আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে আসবেন, এই জিনিসটি তার আপনজনরা কখনই হতে দেবে না। এর কারণ হলো তিনি একটা যাকে বলা হয় মর্যাদার প্রতীক, বিএনপির ঐক্যের প্রতীক। তো তিনি যদি এসে কট হয়ে যান, যেখানে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে রাখা হয়েছে দীর্ঘদিন, বিএনপির লোকজন এটা টুস শব্দ করতে পারেনি। ফলে বেগম খালেদা জিয়ার পরিবারের যারা লোকজন আছে অনেকটা শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করে তার যাকে বলা হয় সাহায্য নিয়ে, সহানুভূতি নিয়ে তার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন। জেল থেকে বের করে তাকে প্রাইভেট হাউসে রাখা ইত্যাদি অনেক কিছু মূলত
বেগম জিয়ার পরিবার করেছেন, কিন্তু দল আসলে তার জন্য তেমন কিছুই করতে পারেনি। একইভাবে যদি একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থাকে, রাজনৈতিক অবস্থা থেকে, তো যখন তারেক রহমান সাহেব আসবেন, হয়তো ১ কোটি লোক এয়ারপোর্টে যাবে, তারপর তিনি বাসায় যাবেন। ১ মাস ২ মাসের মধ্যে দেখা গেল যে আবার যদি তার প্রতিপক্ষ হয়ে যায় রাষ্ট্র, তাকে গ্রেপ্তার করা হয়, একজন লোকও কিন্তু খুঁজে পাওয়া যাবে না, যেভাবে এখন শেখ হাসিনার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কাজেই তারেক রহমানের আশা সব কিছুর উপর নির্ভর করবে একটা প্রেডিক্টেবল সিচুয়েশন। এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে ১১ সময় যে কোনো কারণে হোক বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। তারপর তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক, ডিজিএফআই সম্পর্ক, এটা খারাপ হয়ে গেছে। তিনি যতই মুখে বলুন না কেন যে আমাকে গ্রেপ্তার সময়, আমরা সবাই জানি যে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল 111-এর সময় খুব নির্যাতন করা হয়েছিল এবং তার পিঠের মেরুদণ্ডে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এরকম কথা আমরা শুনেছি। তিনি মুখ ফুটে কোনো কিছু বলেননি, কিন্তু ওই সময়টিতে স্পষ্টই আমরা বুঝতে পারি যে তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছিল এবং সেনাবাহিনী করেছিল। তো এটা তিনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে সেনাবাহিনীদের একটা যাকে বলা হয় সাইকোলজিক্যাল প্রেশার থাকবে। আবার তিনি যদি নিরঙ্কুশ ক্ষমতা না নিয়ে বাংলাদেশে আসেন, সেনাবাহিনীর পোশাক দেখলে, সেলুট দেখলে তারও একটা অন্তর্নিহিত প্রেশার থাকবে। এরপরে বেগম জিয়ার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে যেভাবে ভবন নির্মাণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে সেনাবাহিনীর অনেকে জড়িত। এখন এই বিশাল প্রক্রিয়াতে যদি তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ওখানেও যে একটা রিদম আছে, চেইন অফ কমান্ড আছে, সেগুলো নিয়ে একটা সমস্যা হবে। ফলে কি হচ্ছে, সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের, পাকিস্তানের ইমরান খানের যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়ে আছে, যার কারণে দেখা গেল সারা দুনিয়া ইমরান খানের পক্ষে, সমগ্র পাকিস্তান ইমরান খানের পক্ষে, এমনকি ভারতে ইমরান খানের পক্ষে। কিন্তু সেনাবাহিনীর কারণে কাজ হচ্ছে না। এখন বিএনপির সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব, এই দূরত্বটা বহুমুখী দূরত্ব, অনেকগুলো দূরত্ব। এই দূরত্বর একটাও মানে যাকে বলা ইতিবাচক ঘটনা ঘটেনি এবং এই দূরত্ব যাকে বলা হয় দূর করার জন্য যে ক্যারিশমেটিক লোকজন দরকার, যারা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির একটা সম্পর্ক স্থাপন করতে পারে, তা না করে দেখা গেল যে কিছু সাবেক সেনা কর্মকর্তা যারা বিএনপির সঙ্গে জুটে গিয়েছেন, তারা যে সকল কথাবার্তা বলছেন, যে উগ্রতা দেখাচ্ছেন এই সময়টিতে, তাতে করে সেনাবাহিনীর সঙ্গে যারা এখন কমান্ডে আছেন তাদের সঙ্গে মূলত বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে এবং এটাই হলো বাস্তবতা। দ্বিতীয়ত, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে এবং বিএনপি এই সময়টিতে গত সেই 90 দিনের মধ্যে, অর্থাৎ 100 দিনের মধ্যে, তারা পুলিশের কে পোস্টগুলো থেকে শুরু করে আওয়ামী লীগ যেভাবে পুলিশকে সেনাবাহিনীর ঊর্ধ্বে গুরুত্ব দিয়েছিল, ঠিক একইভাবে এই অল্প কয়েকদিনের মধ্যে বিএনপির যে সাবেক কিছু পুলিশ কর্মকর্তা, মানে বিএনপি মাইন্ডেড পুলিশ কর্মকর্তা, যারা দলবাজির কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, দলবাজির কারণে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, দুর্নীতির কারণে যারা পুলিশ বাহিনীতে নিন্দিত, এদের একটা বিরাট সিন্ডিকেট এখন বলতে গেলে পুলিশের উপরে চেপে বসেছে এবং তারা পুলিশকে ঠিক আওয়ামী জমানার মতো করে আবার শক্তিশালী করার যে চেষ্টা করছে, যেটি সেনাবাহিনী কোনো অবস্থাতে মেনে নিচ্ছে না। এবং সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে এখনও যে এই মনস্তাত্ত্বিক সমস্যা, এটা ক্রমশ কিন্তু বাড়ছে, যার দায় আলটিমেটলি তারেক রহমান সাহেবের উপর, বিএনপির উপর কিন্তু যাচ্ছে, যেগুলো বিএনপি হয়তো এখনও কাউন্ট করতে পারছে না। আর যারা এই যে পালিয়ে গিয়েছিল, মানে অপরাধী পুলিশ কর্মকর্তা, বিএনপির জমানার দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা, দলবাজ
পুলিশ কর্মকর্তা এবং কিছু নিরীহ ভালো মানুষ কিন্তু বেকুব যারা বঞ্চনার শিকার হয়েছেন, তারা এই সবাই মিলে এখন দুধ হয়ে একত্র হয়ে গেছেন। অল বিকাম দ্য বিএনপি মাস্টার মাইন্ড। তো এই বিএনপি মাস্টার মাইন্ড এই পুলিশের মধ্যে যেভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে, আবার এইরকম একটা পুলিশ বাহিনী যদি আবার বিএনপি জমানোর মতো হয়, যেটা আর্মির জন্য অর্থাৎ সেনাবাহিনীর জন্য আরেকটা মাথা ব্যথার কারণ হবে। সব মিলিয়ে পুরো যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিস্থিতি মূলত বিএনপির জন্য জটিল হয়ে যাচ্ছে এবং এই জটিলতার কারণেই হচ্ছে সেনাবাহিনী বা অন্য যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা জামাতকে প্রমোট করছে, অনেক ছোট ছোট দলকে প্রমোট করছে। তারা এই রাস্তার যারা ছোট ছোট একেবারে ছোট ছোট দল, তেমন কোনো উল্লেখযোগ্য কিছু নয়, তাদেরকে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, গণভবন বঙ্গভবন অবাধে ঢুকতে দিচ্ছে এবং বিএনপির সঙ্গে কোনো অবস্থাতেই তাদেরকে মিশতে দিচ্ছে না। তাদেরকে এই যে আনুপাতিক হারে ভোট, এই আনুপাতিক হারে ভোটের কথা বলে সরকার যে জিনিসগুলো চাচ্ছে সেটা হলো যে এই ছোট ছোট দলগুলোকে যদি 20 লাখ 30 লাখ করে ভোট দেওয়া হয়, এইটা ধরতেও পারবে না কেউ। এবং আগামী যে ভোটটা হবে এই সরকারের অধীনে, সেটা যে 2009-এর মতো হবে না, 2000 যাকে বলা হয় 1-এর মতো হবে না, এটা কিন্তু কেউ বলতে পারে না, কিংবা 91-এর মতো হবে না, কেউ বলতে পারবে না। এখানে বিরাট একটা প্রশাসনিক যাকে বলা যায় ঝামেলা থাকবে। তো সেক্ষেত্রে ছোট ছোট দলগুলো কেউ 5 লাখ পেল, 6 লাখ পেল, 7 লাখ পেল, দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠ যে দল সে কোনো অবস্থাতে একক সরকার গঠন করতে পারবে না। ফলে আমলাতন্ত্রের হাতে এই সরকারের চাবিকাঠি থাকবে যদি ইন কেস নির্বাচন হয়। আর এখন যে কলাকৌশল চলছে সেই কলাকৌশলে এই শাসনামলকে লিঙ্গারিং করার জন্য আমি তো বলেছি যে কি মিনিমাম 8 থেকে 10 বছর সময় মোটামুটি নাকি তেল দিয়ে ঘুমাতে পারেন, যে এরকম একটি অবস্থার মধ্যে চলতে থাকবে। তো যেটা বলছিলাম যে এই কাজগুলো পিছন থেকে যারা করছে তারা মূলত আমলাতন্ত্র, পিছন থেকে যারা করছে তারা মূলত ব্যবসায়ী, পিছন থেকে যারা করছে তারা ভারত, আমেরিকা, পাকিস্তান, চীন, এ সকল দেশ। আর অন্যদিকে এই সামনে যারা এখন আছেন উপদেষ্টা রূপে, ওনারা মানে সত্যিকার অর্থে কেউ কিছু করছেন উদ্যোগ নিয়ে এবং ডিটারমিনেশন নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। আমি খুব একজন সিনিয়র উপদেষ্টার দুর্ভাগ্যের কথা জানি, ব্যর্থতার কথা জানি। তার কাছে একজন লোক গিয়েছেন, সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলো তার কাছে। তো তিনি বলেছেন যে এটা আমি কিছু করতে পারবো না, তোমরা বরং সমন্বয়কদের কাছে যাও, ওদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। তো এই জিনিসগুলো হলো এই উপদেষ্টাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাতে যা তাদের সার্বভৌমত্ব নেই, তারা ডিসিশন নিতে পারছে না এবং অর্থনৈতিক যে পরিকল্পনাসমূহ, এই পরিকল্পনাসমূহ কিন্তু তারা কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কোনো কাজ করছে না। তারা জাস্ট ডে টু ডে কাজ করছে, কিছু কিছু ক্ষেত্রে হাততালি পাওয়ার চেষ্টা করছে, কিছু কিছু ক্ষেত্রে টাইম পাস করার চেষ্টা করছে, কিছু কিছু ক্ষেত্রে স্বপ্নও দেখছে যে একটা নতুন দল হবে, তারা দীর্ঘদিন থাকবে। আবার বেশিরভাগ ক্ষেত্রে এখন ইদানিংকালে যেটা মনে হচ্ছে কত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তিনি এখান থেকে যেতে পারলেই বাঁচেন। তিনি তো বারবারই বলছেন যে আমি যেখানে ছিলাম বা আমরা যেখানে সবাই ছিলাম, স্ব ক্ষেত্রে আমরা ভালো ছিলাম, সফল ছিলাম এবং আমাদের কোনো অসুবিধা নেই, এখানে থাকার কোনো ইচ্ছা নেই। তো এর কারণে কি হচ্ছে, তাদের যে কর্ম সেই কর্মে বরকত হচ্ছে না, কর্মে কোনো সফলতা দেখা যাচ্ছে না এবং তারা যেভাবে কথাবার্তা বলছেন, আচার আচরণ করছেন, তাতে অবস্থার দৃষ্টিতে যে শিরোনাম ব্যবহার করেছি যে তারা গো ধরেছেন যে তারা পরাজিত হবেনি, তারা ব্যর্থ হবেনি এবং আমরা সেটাই সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু